আর কি জয়েন করছে? হ্যালো। জি স্যার। না, না স্যার, সিয়ার এখন আসে নাই। আছে স্যার, কোর্স ইয়ার আছে সর্বতি। কোসের কি স্বর্ণা? জি জি স্যার। আমার মনে হয় আমরা শুরু করে দিতে পারি। ওটা ওটা ধীরে ধীরে জয়েন করুক, নাকি বলো? আচ্ছা, তার আগে শুরুতে সবাই বলে রাখি যে সবাই চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, এটা পরে বলতেছে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? না স্যার, এখনো দেখা যাচ্ছে না। আমার দেখা যাচ্ছে না। এখন দেখা যায়? জি স্যার। ওকে। তো লাস্ট দিনে আমরা এই ফাংশন করছিলাম। লাস্ট দিনে ফাংশন করছিলাম। ফাংশনের আর্গুমেন্ট কি কিভাবে পাস হয়, কল বাই ভ্যালু, রিকার্সিভ ফাংশন কি, এগুলো নিয়ে ডিসকাস করছিলাম। মোটামুটি তোমরা সবাই এইসব বিষয়ে জানো, তাই তো? আমাকে বলছিল ক্লাসে, স্যার আমরা এগুলো মোটামুটি জানি, জাস্ট এগুলো একটা ওভারভিউ করা। তো এতদিন ধরে আমি যা পড়াইছি মোটামুটি 2টা লেকচারে বা 3টা লেকচারে সবই ছিল সি এর বেসিক কিছু স্ট্রাকচার, যেগুলো আমরা C++-এ এগুলার সাথে এগুলা ইউজ করবো, কিন্তু একটু অন্য এতে। বোঝাই গেছে আমার কথা? যার কারণে এগুলা একটু ওভারভিউ করে আসা, যেন তোমাদের এখানে এইসব জায়গায় যদি কোনো সমস্যা থেকে থাকে সেগুলা যেন তুমি এর মধ্যে ওভারকাম করে ফেলতে পারো। আশা করি তোমরা সবাই ওভারকাম করে ফেলছো, তাই তো? নাকি শুধু স্যার পড়ায় গেছে আমি আর দেখিনি? আরে কথা তো বলো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে। তাহলে রেসপন্স করতেছো না? আশা করি তোমরা সবাই করে ফেলছো এর মধ্যে। হ্যাঁ না কিছু একটা তো বলবা। জি স্যার, চলতেছে স্যার। চলতেছে? চলতে থাকবে সেমিস্টার শেষ পর্যন্ত। সমস্যা নাই, আজকে আমরা নতুন টপিক শুরু করি। আজকে মূলত আমরা সি এর ভিতরে, C++ এর ভিতরে ঢুকবো। কতগুলো বিষয় একটু দেখতে হবে যে C++ এর বেশ কিছু, যে দিন শেষে যে ক্লাস অবজেক্ট যেটা নিয়ে এতদিন ধরে কথা বলে আসছি সেগুলো আমরা সম্পর্কে দেখি। ঠিক আছে? তো একটু দেখার চেষ্টা করে কি আছে C++। তো প্রথমেই একটা ব্যাপার আসলে, সেটা হচ্ছে স্ট্রাকচার। এই স্ট্রাকচার টপিকটার কি নাম শুনছো? জি স্যার, কোথায় বলো তো? ডাটা স্ট্রাকচারে শুনছিলাম। ডাটা স্ট্রাকচার শুনছিলা? কাজ কি করছিলা স্ট্রাকচার নিয়ে? জি স্যার। তাহলে তো ভালো।
সি প্লাস প্লাসে ক্লাস আর অবজেক্টের ব্যাপারটা হচ্ছে এই স্ট্রাকচারের উপর বেস করে সামনে আগানো। বোঝা গেছে আমার কথা? মানে এটার ভিত্তিটা দিয়ে আসছে স্ট্রাকচার, তারপরে আমরা ওইটাকে একটু মডিফিকেশন করে বা কিভাবে আরো ইফিশিয়েন্ট ওয়েতে ডাটাগুলো অ্যাক্সেস করা যায় সেটাই ক্লাসে বা ক্লাস বা অবজেক্টে অ্যাপ্লাই করা হয়েছে। তো তার আগে একটা স্ট্রাকচার বুঝি। স্ট্রাকচার কি? যে স্ট্রাকচার ইজ ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ। ডাটা টাইপ কয় প্রকার? এত তো কথা বলতে হবে, না কথা বললে তো খুব কঠিন। এই আমার কথা শুনতে পাচ্ছ? স্যার। ডাটা টাইপ কয় প্রকার হয় বলো, না হয় স্যার বলে দিবে, যে কোনো একটা তো বলবা। চুপ করে থাকলে তো কঠিন। ডাটা টাইপ কয় প্রকার? 2 প্রকার স্যার। কি কি? লিনিয়ার আর নন লিনিয়ার। আচ্ছা, গুড। তুমি তো চেষ্টা করছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। কি নাম তোমার? মেহেদি হাসান স্যার। মেহেদি হাসান। তুমি আমার কাছে নেক্সট ক্লাসে একটা বোনাস নাম্বার নিয়ে যাবা। বললো যে স্যার আপনি আমাকে বোনাস নাম্বার দিতে চাইছিলেন, ঠিক আছে? আচ্ছা স্যার। ওকে। তো ডাটা টাইপ হচ্ছে দুই প্রকার, সেটা ঠিক ছিল। ডাটা টাইপ দুই প্রকার কি কি? একটা হচ্ছে বিল্ট ইন ডাটা টাইপ আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ। মেহেদি হাসান, বুঝতেই পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো বিল্ট ইন ডাটা টাইপ কোনগুলা? যেগুলা কম্পাইলারে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করার সময়ই দেওয়া ছিল। উদাহরণস্বরূপ ইন্টিজার, ক্যারেক্টার, ইফ, ফর। বোঝাই গেছে কথা? ইফ ফর না, এখানে ইন্টিজার, ক্যারেক্টার বা ডবল ফ্লোট জি। এগুলা, ঠিক আছে? তো ওগুলা হচ্ছে বিল্ট ইন ডাটা টাইপ। আরেকটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ, হচ্ছে কোনগুলা? যেগুলা আমরা নিজেরাই ডিফাইন করব। আমরা নিজেরাই ডিফাইন করব, সেগুলো হচ্ছে ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ। তো স্ট্রাকচার হচ্ছে একটা ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ, যেখান থেকে আমরা আমাদের মতো করে ডাটা টাইপ বানাইতে পারবো, ঠিক আছে? তো এটাই হচ্ছে স্ট্রাকচার। তো স্ট্রাকচারের যদি আমরা দেখি সিনট্যাক্সটা কিরকম, যে স্ট্রাকচার, প্রথমে স্ট্রাকচার যদি আমরা করতে যাই তাহলে প্রথমে থাকবে স্ট্রাক্ট কিওয়ার্ডটা, দেন ট্যাগ নেম, মানে যেই টাইপটা আমরা তৈরি করতে যাচ্ছি, দেন এর ভিতরে বেশ কিছু ডাটা থাকবে। ডাটাগুলো থাকবে কিরকম, কেন এই স্ট্রাকচারটা লাগলো? প্রথম কথা হচ্ছে যে আমরা যখন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তোদের করছিল, এখনো পাওয়া যায় না। আচ্ছা, তো ওই ডাটাবেজে করে কি, যে সিমিলার টাইপের ডাটাগুলো এক জায়গায় রাখা হয়। ঠিক স্ট্রাকচারে সিমিলার টাইপের বা একটা পার্সনের যেসব ডাটাগুলো হতে পারে সেটা আমরা এক জায়গায় রাখতে যাচ্ছি। উদাহরণস্বরূপ তুমি, তোমাদের ক্লাসের মধ্যে 45 জন স্টুডেন্ট আছে, প্রত্যেকটা স্টুডেন্টের বেশ কিছু পার্সোনাল ডাটা আছে না? তার নাম আছে, তার এজ আছে, তার রোল নাম্বার আছে। তো এই তিনটা তো একজনের, বুঝলি কথা? তো ওই একজনকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই, সেইটাকে অ্যাক্সেস করার জন্য মূলত স্ট্রাকচার আসে। একটা যদি এক্সাম্পল দেখি তাহলে ক্লিয়ার হবে আরো। দেখো এখানে একটা এক্সাম্পল দিছে। তো স্ট্রাকচার ডিফাইন করার জন্য প্রথমে কি করলাম, স্ট্রাক্ট কিওয়ার্ড দিলাম, দেন জিএফজি স্ট্রাকচারের নাম দিলাম, বা এটা হচ্ছে টাইপ। এখানে করলাম কি, ইন্টিজার টাইপের তিনটা ভেরিয়েবল ডিফাইন করছি। একটা হচ্ছে ইন্টিজার জি1, ক্যারেক্টার জি2, ফ্লোট জি3। দেন ব্র্যাকেটের মধ্যে সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিচ্ছি। এতটুকু কি বোঝা গেছে? আবার চুপ হয়ে গেছে ভাই। জি স্যার। তাহলে নাম ধরে জিজ্ঞাসা করতে হবে। রোল 27, 27 আশরাফুল মোল্লা। 27 আমাকে শুনতে পাচ্ছ? 27 নাই। রোল 42 স্বর্ণা, শুনতে পাচ্ছ? জি স্যার। এটা কি বুঝতে পারছো? তাহলে কি না আমাকে স্যার। বুঝতে পারোনি কেন? কি মনে হচ্ছে তোমার? তুমি যদি এটা না বলো তাহলে তুমি বুঝবো না যে সমস্যাটা কোথায়। মানে বুঝতে পারতেছো না কেন? এটা একটু জানতে চাই স্যার, এই জায়গাটা সমস্যা মনে হচ্ছে, নাকি বোঝার চেষ্টা করতেছো না? না স্যার, বোঝার চেষ্টা করতেছি। করতেছো, তাহলে সমস্যাটা কোন জায়গায় হচ্ছে?
আমার ফোনে সাউন্ডের সমস্যা হয়েছিল স্যার, তখন আমি শুনি নাই। আচ্ছা, যাক একটা ভ্যালিড কারণ পাওয়া যায়। তোমার তোমার জন্য আবার বুঝাই। এবার এবার একটু সবাই মনোযোগ দাও। আচ্ছা, আমরা ইন্টিজার ইন্টিজার এ যদি লিখি, এটা কি বললো একটা বলো তো। এটা বলতে পারবো না এই লাইনটা? মেহেদি হাসান, জি স্যার। বলো তো এটা কি লাইন, কি কি হলো এখানে? স্যার একটা ভেরিয়েবল, ওই ভেরিয়েবলের ডাটা টাইপ ইন্টিজার টাইপ ওটা ডিক্লেয়ার করা হয়েছে। মানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে, সোজা কথা, তাই তো? জি স্যার। আর বলো তো এটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা পূর্ণ সংখ্যা বোঝাচ্ছে। হ্যাঁ, বুঝিনি। এটা পূর্ণ সংখ্যা বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? স্যার ইন্টিজার ভেরিয়েবলটা হচ্ছে মেনলি স্যার, মানে কোনো দশমিক সংখ্যা কাজ করবে এখানে, just মানে পূর্ণ সংখ্যা কাউন্ট করবে। পূর্ণ সংখ্যা কাউন্ট করবে, এটা একটা কথা। তার মানে এখানে এটা আমরা একটা ভেরিয়েবল ডিফাইন করছি যেটা হচ্ছে ইন্টিজার টাইপ, মানে পূর্ণ সংখ্যা। আচ্ছা, ঠিক আছে। এই লাইনটা কি সবাই বুঝতে পারছো? জি স্যার। একজন বুঝছে, বাকিরা? জি স্যার। ওকে। তো এখানে আমাকে বলো তো যে এই লাইনটা আমরা এইভাবে লিখলাম কেন? আমরা কি তাহলে এটা এইভাবে লিখতে পারতাম না? এ ইন, তারপর সেমিকোলন দিতাম না? এই লাইনটা কি তাহলে এইভাবে লিখতে পারতাম কি না? স্যার আগে ভেরিয়েবলের ডাটা টাইপ ডিক্লেয়ার করতে হয় স্যার, এই জন্য আগে এ লেখা যাবে না। আগে লেখা যাবে না, গুড। তার মানে এটা একটা ওরা ফরমেশন করে দিচ্ছে। ঠিক এই জিনিসটাই হচ্ছে স্ট্রাকচারে বলছে যে মনে করো তুমি একজন মানুষ, মনে করো মেহেদি। মেহেদি মেহেদির বেশ কিছু পার্সোনাল বৈশিষ্ট্য আছে। পার্সোনাল বৈশিষ্ট্য কি, ওর একটা নাম আছে, দেন ওর রোল আছে মনে করো 13, দেন ওর কি আছে, ওর ব্যাচ আছে, ব্যাচ হচ্ছে 77। এইটা তো মোটামুটি তোমাদের সবার কমন বৈশিষ্ট্য, তাই না? তোমাদের 77 ব্যাচে যারা আছো, যে সবার একটা নাম থাকবে, রোল থাকবে, ব্যাচ থাকবে, তাই নয় কি? বা এজ ধরো, কিন্তু সবার কি সেম? স্যার নাম আর রোল তো ভিন্ন হয়। না, আমার রোল ভিন্ন আসবে, মনে করো বাদ দিলাম, না আমার রোল ভিন্ন আসবে। তো স্ট্রাকচারের কনসেপ্টটা আসছে কি, যে সিমিলার টাইপের যেসব জিনিসগুলা, যেটা একজন ব্যক্তি বা একটা জিনিসকে কেন্দ্র করে থাকে, সেটাকে আমরা কিভাবে একই সাথে অ্যাক্সেস করতে পারি, র্যান্ডমলি বিভিন্ন জায়গায় না রাখে। মনে করো এর মধ্যে রাখলাম, তাহলে আমরা তো চাইলে এগুলোকে তিনটা ভেরিয়েবল দিয়ে ডিফাইন করতে পারতাম, যে যে একটা ক্যারেক্টার টাইপ ডিফাইন করতাম, একটা ইন্টিজার টাইপ ডিফাইন করতাম। বুঝতে কি পারছো কথা? তাহলে সেখানে কি আমরা সবাইকে রাখতে পারতাম? পারতাম না। আমরা এমন কিছু তৈরি করতে চাই যেখানে একজনকেই স্পেসিফাই করবে, কিন্তু আমরা সবাইকে অ্যাক্সেস করতে চাচ্ছি। সেই কনসেপ্টটা থেকে মূলত এই স্ট্রাকচার জিনিসটা আসছে। তো স্ট্রাকচারকে ডিফাইন করার জন্য এখানে যেমন সামনে ইন্টিজার দিতে হবে, ওই রকম স্ট্রাকচারেরও সামনে স্ট্রাক্ট কিওয়ার্ডটা লিখতে হবে। দেন এখানে তুমি এ লিখছো, আমি তাহলে এক্স ওয়াই জেড লিখতে পারতাম, ঠিক এখানেও ওই রকম কোন একটা নাম দিতে হচ্ছে, নাম দিছে। বোঝা কি গেছে? এই এতটুকু কি বোঝা গেছে? জি স্যার। ওকে। দেন পরে ভিতরে আসলো কি, আমাদের যে ডাটাগুলোকে আমরা অ্যাক্সেস করতেছি সেগুলা, মনে করো প্রথমে আসছে কি ইন্টিজার টাইপের, তার মানে মনে করো ইন্টিজার টাইপের এইটা জি1, বা তুমি ইন্টিজার টাইপের রোল ধরো, যে রোল। দেন ক্যারেক্টার টাইপের নেম, মানে এখানে আমরা রোল নাম, দেন ফ্লোট টাইপের কি ধরা যেতে পারে, এজ, যে 4 বছর 3 মাস। ঠিক আছে, এই তিনটা ভেরিয়েবলকে আমরা ডিফাইন করলাম। এই ভিতরে তিনটা জিনিস তো আমাদের জানা সবার, তাই না? জি জি স্যার। স্যার। তার মানে করলাম কি, এই তিনটা জিনিসকে আমরা একটা গ্রুপ করলাম এবং তাদের একটা টাইপ দিয়ে দিলাম, সেটা হচ্ছে জিএফসি। অথবা তোমরা কি ধরে যে পার্সন নামে একটা টাইপই করে দিলাম, যে এই পার্সনের মধ্যে এই তিনটা জিনিস থাকবে। এবার কি ক্লিয়ার? জি জি। স্যার। ওকে, এবার দেখি যে এটা কিভাবে কাজ করে। একটু মনোযোগ দাও, তাহলে বোঝা যাবে। তো মেইন ফাংশনের ভিতরে ঢুকে গেলাম। ঢুকে এই রিলেটেড কোন একটা বস্তুকে আমরা ক্রিয়েট করব, মনে করো। সেটা ক্রিয়েট করার জন্য নিয়ম হচ্ছে যে স্ট্রাক্ট ডিএফজি, সেই সাথে একটা গিগ নাম দিয়ে দিলাম। গিগ বা অন্য তুমি তোমার নাম দিয়ে দিতে পারো, বা অন্য কিছু দিতে পারো। মনে করো যে পার্সন 1 P1 দিয়ে দিলাম। ঠিক আছে।
তো এবার যদি আমরা ডাটাকে অ্যাক্সেস করতে চাই তাহলে এবার আমরা চাইলে এর থ্রুতে অ্যাক্সেস করতে পারবো। মানে ব্যাপারটা কি দাঁড়াইলো, ব্যাপারটাকে যদি আমরা একটু আহ ভিতরে দিয়ে দেখি, যে মনে করো ইন্টিজার এ যখন আমরা ডিফাইন করে দিলাম, এরপরে কি এ কে যখন যেখানে অ্যাক্সেস করি না কেন তখন কি আবার সামনের টাইপটা বলে দিই? স্যার বলে দিই না। বলে মনে করো দিন। যে এই ইন্টিজার এ দেন অ্যাসাইন করলাম এ ইকুয়াল টু 7, তাই না? জি এখানে কি আবার বলে তোর দরকার আছে ইন্টিজার? দরকার নাই। তাহলে আলটিমেটলি এটা একটা ভেরিয়েবল হয়ে গেল। ঠিক এইখানে এইটাই করা হয়েছে যে জিএফজি যে টাইপটা আছে সেই টাইপের একটা ভেরিয়েবল আমরা ক্রিয়েট করে ফেললাম। কি এতটুকু কি ক্লিয়ার? অবজেক্ট না বলে ভেরিয়েবল বলে, তাহলে জিএফজি টাইপের একটা ভেরিয়েবল গিক তৈরি করে ফেললাম। একটা নাম দিছি, এটা তাহলে তুমি এবিসিডিও দিতে পারো। এই লাইনটা কি বোঝা গেছে? জি স্যার। সবাই কি বুঝ- আচ্ছা স্যার স্ট্রাক এখানে একটা কিওয়ার্ড extract, আছে, এটা নিয়ম বলে দিছে। স্যার এখানে extract জি, হ্যাঁ, আচ্ছা স্যার ওইটা কি স্যার ক্লাসের কাজ করার জন্য? আমি স্ট্রাকচারের মধ্যে যে ক্লাসটা বুঝাচ্ছি, আগে এটা একটু বুঝো, এইটার ক্লাস একই জিনিস। তুমি এইটা বুঝছো কিনা আমাকে এটা বলো। আরে কথা বলে না, কথা না বললে তো আমি বুঝতে পারবো না যে তোমাদের কি অবস্থা। বুঝছি ওকে, এই লাইনটা কি বোঝা গেছে স্যার, যে কিভাবে আমরা একটা ভেরিয়েবল তৈরি করে ফেললাম? বুঝছি এটা। এই বাকিরা কি বুঝতে পারছো? জি জি স্যার স্যার। ওকে, তাহলে এখানে আমরা কি করলাম যে একটা বিল্ট ইন ভেরিয়েবল, একটা ভেরিয়েবল ডিফাইন করলাম যেটা হচ্ছে বিল্ট ইন ডাটা, যেটা যে টাইপটা আমরা ডিফাইন করছি জিএফজি। এবার এই ভিতরের যে ডাটাগুলো সেটাকে কিভাবে অ্যাক্সেস করব? অ্যাক্সেস করব এই যে টাইপটা দিছে এটা থ্রুতে। কিভাবে? জাস্ট ওইটা ডট জি1 যে ভেরিয়েবলটা আছে, এই যে দেখো ওটার মধ্যে কি আছে, জি1 আছে, তাহলে জি1 এ 85 দিয়ে দিলাম। দেন জি2 গিগ ডট জি2 মানে ওই জায়গায় চলে যাবে জি জি, দেন গিগ ডট জি3 দেন 989। বুঝতে কি পারছো কিভাবে ডাটাগুলোকে ঢোকানো হচ্ছে? জি স্যার তার মানে এই যে তিনটা ডাটা আমরা চাইলে জাস্ট এই গিকের থ্রুতেই অ্যাক্সেস করতে পারি, বা এই গিকের আন্ডারে এই তিনটা ডাটা আছে। বুঝতে কি পারছো? জি স্যার। কিন্তু এখন আমি যদি তোমার 45 জনকে আলাদাভাবে অ্যাক্সেস করতে চাইতাম সবার জন্য, তাহলে কি করার লাগতো আমার? আমাকে একটা আলাদাভাবে যদি সবার সবার এই ডাটাগুলোকে আমি রাখতে চাইতাম তাহলে কিরকম করা লাগতো? কোন ওয়েতে আমরা সবার ডাটাগুলো রাখতে পারতাম? মনে করো এজ আর নাম, আর হচ্ছে তোমার কি বলা যায় যে এজ নেম রোল। তাহলে সবার জন্য কি করা লাগতো? একটা অ্যারে তৈরি করা লাগতো, সেটা একটা সিকোয়েন্স মেনটেন করা লাগতো, এবং সেই সিকোয়েন্স অনুযায়ী সবার রোল গুলো লেখা লাগতো, তাই না? কিন্তু আমার কথা কি বুঝতে পারছো? জি জি স্যার। জি স্যার হ্যাঁ, কিন্তু সেটা না করে আমরা এখন করলাম কি, যে একটা নির্দিষ্ট একটা ভেরিয়েবল তৈরি করলাম, সেই ভেরিয়েবল আন্ডারে সবাইকে রাখলাম। মানে এ ইকুয়াল টু, মনে করো সবাইকে রাখে দিলাম, এ ইকুয়াল টু একজনকে রাখে দিলাম, ঠিক আছে, বি ইকুয়াল টু আরেকজনকে রাখে দিলাম, সি ইকুয়াল টু আরেকজনকে রাখে দিলাম, এরকম একটা ব্যাপার তৈরি করছি। আমি চেষ্টা করছি বোঝানোর, আশা করি বুঝতে পারছো। যদি তারপর বুঝতে না পারো একবার ভিডিওটা রান করে দেখবা, ক্লিয়ার হয়ে যাবে। পারলে একবার কোডটা রান করে দেখবা, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। মনে করো এখন আমি যদি আরেকটা ডিফাইন করতে চাই, মনে করো এটা একজনকে ঢুকালাম এখানে, তাহলে আরেকজনকে যদি করতে চাই ঠিক সেম এস স্ট্রাক লিখবো, স্ট্রাক লিখবো, দেন আবার জিএফজি লিখবো, লেখার পরে মনে করো যে এ দিলাম, আহা এ দিলাম, এ একজন তৈরি হলো, বি আর একজন তৈরি হলো, এরকম আর এরকম তৈরি হলো, এবং তাদের মধ্যে এই সিমিলার ডাটাগুলা সবার মধ্যে অ্যাক্সেস করতে পারবো বা ঢুকাইতে পারবো। এটাই হচ্ছে স্ট্রাকচারের মেইন উদ্দেশ্য। মূলত এই জন্যই স্ট্রাকচার তৈরি করা হয়েছে। এতটুকু কি বোঝা গেছে? জি স্যার আচ্ছা, তো সি স্ট্রাকচার আর সি প্লাস প্লাস স্ট্রাকচারের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে, সেগুলা একটু তোমরা পড়ে নিবা। এগুলা আমরা ধীরে ধীরে দেখলে তখন তোমরা বুঝতে পারবে যে এখানে আসলে বেশ কিছু কথাবার্তা বলছে, সেগুলো একটু দেখবো। তা আরেকটা ব্যাপার আসলে ইউনিয়ন, ইউনিয়ন আর স্ট্রাকচার সেমি একই রকম জিনিস, পার্থক্য কোনো কিছু নেই। দেখো এখানে স্ট্রাক জিএফজি, এখানে লেখা হয়েছে ইউনিয়ন জিএফজি। পার্থক্য হচ্ছে যখন মেমোরি কনসার্নের ব্যাপার আসে, ইউনিয়ন মেমোরি কম নেয়, স্ট্রাকচার মেমোরি বেশি নেয়। বোঝা কি গেছে কথা? দেন কিরকম মেমোরি বেশি নেয়, ও এ সিকোয়েন্স করে মেমোরি নিবে স্ট্রাকচারে, আর ইউনিয়ন যেখানে পাবে সেখানে ডাটা ঢোকাবে।
মানে মেমোরিটার যেখানে ফাঁকা পাবে সেখানে ডাটাটা ঢুকাবে, আর স্ট্রাকচার একেবারে অ্যারের মতো ডাটা লাগবে। বোঝা কি গেছে কথা? জি স্যার। জি স্যার। ওকে, আমি এতক্ষণ ধরে যা বললাম স্ট্রাকচার ইউনিয়ন, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমাদের মেইন টার্গেট যেটা হচ্ছে সি প্লাস প্লাস অবজেক্ট। অবজেক্ট বোঝার আগে আমরা আগে ক্লাস বুঝি। সি প্লাস প্লাস। স্যার হ্যাঁ বলো। স্ট্রাকচারের পরে যে জিএফজি এটাই লিখতে হবে? না 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 না, জিএফজি তো তুমি নিজে লিখছো, তুমি চাইলে ওইখানে তোমার নাম দিতে পারো। জি জিএফজি তো স্যার। আমরা একটা টাইপ তৈরি করলাম, এটা তো তুমি স্বাধীন, কিন্তু সামনের স্ট্রাকচারটা দিতে হবে, এটা হচ্ছে শুধু বিষয়। স্ট্রাকচারটা কি কিওয়ার্ড আর এটা হ্যাঁ, লিখে রাখবো। এইটা এইটা কিওয়ার্ড, আর এটা তুমি বিল্ট ইন তৈরি করলা। মনে করো যে এ, তুমি, আমি তো সেটাই বললাম যে তুমি এখানে এ লিখলা, তাইলে কি এখানে এক্স ওয়াই জেড লিখতে পারতো না? জি স্যার, ঠিক ক্লিয়ার স্যার। ওইরকম। ওকে, তো এবার আসি সি প্লাস প্লাস ক্লাসে। ক্লাসটা কি? ক্লাস আর স্ট্রাকচার সেম জিনিস, শুধু এই জায়গায় ডাটাটাকে আরেকটু কি বলা যায় যে, আমি প্রথম দিন ক্লাসে দেখাইছিলাম যে ডাটা নিয়ে কিভাবে কাজ করে। ডাটাটাকে এখানে অ্যাক্সেসের ব্যাপার স্যাপার থাকে। বোঝা গেছে কথা? আমরা এখানে শুধু অবজেক্ট ডিফাইন করতে পারি না, এখানে আমরা ফাংশন ডিফাইন করি আর অন্যান্য যা কিছু সবকিছু ডিফাইন করি। তো ক্লাস হচ্ছে কি, যে ক্লাস ইজ এ গ্রুপ অফ সিমিলার অবজেক্ট। অবজেক্ট কোনটাকে বলতেছে? এই যে আমরা যেখানে একটা ভেরিয়েবল তৈরি করলাম যে জিএফজি এর গিগ, এই যে গিগ তৈরি করলাম এখানে, এটা স্ট্রাকচারে বলতেছে ভেরিয়েবল, কিন্তু ওইখানে আমরা বলবো এইটাকে অবজেক্ট। বুঝা কি গেছে কথা? জি জি স্যার। ওকে, তো সিমিলার টাইপের অবজেক্ট ব্যবহার করার জন্য ক্লাস ব্যবহার করা হয়। দেন ইট ইজ এ টেমপ্লেট হুইচ অবজেক্ট আর ক্রিয়েটেড, যেখান থেকে অবজেক্টটা ক্রিয়েট হবে এটা হচ্ছে একটা টেমপ্লেট তৈরি করে দেয়, এটা হচ্ছে টেমপ্লেট। এর মাধ্যমেই আমরা সবগুলো ডাটাকে অ্যাক্সেস করবে। দেন ইট ক্যান হ্যাভ ফিল্ড, মেথড, কনস্ট্রাক্টর, ডিস্ট্রাক্টর, ইটিসি, সবকিছু থাকতে পারে। কনস্ট্রাক্টর গুলো, ফাংশন গুলো ধীরে ধীরে দেখবো আমরা। তো এই ক্লাসের আন্ডারে যদি আমরা অবজেক্ট তৈরি করতে চাই, তাহলে ওই আগে আমরা যেমন এখানে লিখছিলাম কি, যে স্ট্রাক জিএফজি গিগ, এখানে ওর তো সবকিছু নাই। এখানে জাস্ট মনে করো এটা হচ্ছে আমার ক্লাস, ক্লাসটার নাম হচ্ছে কি স্টুডেন্ট। আগে লিখছিলাম স্ট্রাক, এখন লিখবো ক্লাস। তাহলে ক্লাস স্টুডেন্ট, স্টুডেন্ট টাইপের ক্লাসের মধ্যে কি কি আছে সেটা এখানে লিখলাম। ঠিক আছে? কি আছে? স্টুডেন্টের আইডি আছে, তারপর স্টুডেন্টের একটা স্যালারি, বা মনে করো তুমি একটা পেমেন্ট দাও, তারপর স্টুডেন্টের নাম। এখন এগুলাকে দেখতে গেলে এই ফাংশনের মাধ্যমে দেখতে হবে। বুঝতে কি পারছো কথা? জি জি স্যার। স্যার। আর এই পাবলিকটা আসলো কেন? পাবলিকটা আসলো এই ডাটাগুলা কোন কি বলা যায় ওটাকে, কোন মোডে তুমি অ্যাক্সেস করতে পারবা। মোড হচ্ছে তিনটা: পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড। সেগুলা কিছুক্ষণ পরে আমরা দেখবো যে কোন মোডের কাজ কি। এখানে পাবলিক মোডে ডিফাইন করা হয়েছে, পাবলিক মোডে কেন সেটা আমি কিছুক্ষণ পরে অ্যান্সারটা দিচ্ছি। এখানে সবগুলা লাইন কি বোঝা গেছে? কোন লাইনে কার সমস্যা আছে বলো। ভয়েড ডিসপ্লে স্যার, এটা একটু। হোয়েট ডিসপ্লেটা ফাংশন ডিক্লেয়ার করছে, জাস্ট ডিক্লেয়ার করে রাখছে যে এখানে একটা ফাংশন আছে ডিসপ্লে নামে। ঠিক আছে স্যার। আর ভয়েট কিসের জন্য বলো তো? কারণ আঁকার জন্য use করা। না, এই ফাংশনের কোনো রিটার্ন টাইপ নাই। কিন্তু আমরা রিটার্ন হবে না। ফাংশন লিখে কি হয়, লিখি ইন্টিজার, ফ্লোট, তাই না? কিন্তু ভয়েড দিই কখন, যখন ফাংশনের কোনো রিটার্ন টাইপ থাকে না। বুঝতেই পারছো কথা? জি স্যার। ওকে, তো এবার যদি অবজেক্টকে তৈরি করতে চাই, তাহলে জাস্ট কি করব, এই যে ক্লাসের যে নামটা দিলাম স্টুডেন্ট, সেই স্টুডেন্ট নামটা দিব, সেই সাথে একটা কোনো একটা ভেরিয়েবলের মতো এবিসিডি যাই দেও না কেন, সেটাই হয়ে গেল ওই ক্লাসের অবজেক্ট। বুঝতে কি পারছো কথা? আরে কথা বলে না, এটা কি বোঝা গেছে? তার মানে জি আমরা স্যার। করলাম কি, যে ক্লাসটা যে নামে আছে সেই নামটা দিয়ে জাস্ট একটা কোনো কিছু ডিফাইন করব, সেটাই হয়ে যাবে ওইটার অবজেক্ট। অবজেক্ট কি? অবজেক্ট ইজ ইনস্ট্যান্স অফ এ ক্লাস, ইনস্ট্যান্স অফ এ ক্লাস, একটা ক্লাসের ইনস্ট্যান্স। ইন সি প্লাস প্লাস অবজেক্ট ইজ রিয়েল ওরিয়েন্টেড, ফর এক্সাম্পল চেয়ার, কার, ফোন, মোবাইল, ল্যাপটপ, ইটিসি। ঠিক আছে? এগুলা বিভিন্ন রান টাইম ইন্ডেটে বলছে, এটা একটু দেখে নিবা। তো তার মানে এখানে কি করলাম, অবজেক্ট তৈরি করলাম স্টুডেন্টের S1 দিয়ে। আচ্ছা, এই অবজেক্টের ব্যাপারটা আসলো কিসের জন্য, বা এই ক্লাসের ব্যাপারটা আসলো কিসের জন্য? আমি প্রথম দিন একটা ফিগার দেখাইছিলাম একটা মানুষের, তোমাদের মনে মনে আছে কিনা জানি না, দেখি তো আছে কিনা।
স্লাইড তো খুলে দেখো না বাসায়। এই যে দেখো প্রথম দিন এটা এটা নিয়ে একটা আলোচনা করছে, দেখা যাচ্ছে? জি স্যার। এটা কি, এই স্লাইডটা কি কেউ খুলে দেখছিলা নাকি ওই পর্যন্তই আছে? তো রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম ছিল কি রকম, যে একজন মানুষ আছে, একটা গাড়ি আছে। এখন আমাকে বলছে যে সেডান ইজ ড্রাইভিং ইজ সেডান, সেলডন ইজ ড্রাইভিং ইজ সেডান। এই প্রবলেমটা আমাকে কমপ্লিট করতে বলছে। তো এটা করার জন্য আমরা কিভাবে করতে হবে, এখন যদি এখানে সেলডনের জায়গায় অন্য কারো নাম দেয় তাহলে কি আবার আমরা কোড করবো? আর এই সেডান গাড়ির জায়গায় যদি ফোর্ড গাড়ি দেয় তাহলে কি আবার আমরা কোড করবো? তাহলে না এটা স্যার। করার জন্য আমরা একটা ব্লু প্রিন্ট তৈরি করবো, সেই ব্লু প্রিন্টটাই হচ্ছে ক্লাস। তাহলে ক্লাসটা একটা ব্লু প্রিন্ট তৈরি করলাম কিসের জন্য, এখানে একটা ক্লাস পার্সন দিছে, যার পার্সনে কি থাকবে, নেম থাকবে, এজ থাকবে, হাইট থাকবে, এবং এর কিছু ফাংশন থাকবে, কি কি, ওয়াকিং, ড্রাইভিং। তার মানে ওর একটা ব্লু প্রিন্ট তৈরি করলাম। এখন জাস্ট একজনকে ধরে ধরে জাস্ট ঢুকাবো এখানে। বুঝতেই পারছো? মনে করে এই যে সেলডনকে ঢুকাই দিলাম, তাহলে এই পার্সনের মধ্যে সেলডন চলে আসলো। এবার এমিকে ঢুকাই দিলাম। বুঝতে কি পারছো কথা? জি স্যার। অবজেক্ট অবজেক্ট কতটা আমাদের, ক্লাস কতটা আমাদের কোডটাকে রিইউজেবল করে দিছে বা এফিশিয়েন্ট করে দিছে। নাহলে কিন্তু আমাদের এই সেলডনের জন্য আলাদা করে সবকিছু ডিফাইন করা লাগতো, এম এর জন্য সবকিছু আলাদা করে ডিফাইন করা লাগতো। এখন আমাদের লাগতেছে না। আমরা জাস্ট এই একটা প্রথমে একটা ব্লু প্রিন্ট মানে ক্লাস তৈরি করে রাখছি। এখন ওইখানে ওইখানে জাস্ট শুধু ঢুকাচ্ছি এক একজনকে, এবং সে মানুষ আকারে বাইরে। এতটুকু কি বোঝা গেছে? জি স্যার। ওকে, তো এটা এখানে বললাম। তো কি আসলো, সি প্লাস প্লাস ক্লাস, যে এই হচ্ছে আমরা ক্লাস তৈরি করলাম এখানে। দেন এর একটা অবজেক্ট তৈরি করলাম। এখন যদি এটা একটু কোড দেখি, কোডে দেখো প্রোগ্রামে কি করছে, আর এ নড়ে না কেন, এটা এক্সাম্পল দেখাইছে। তো আইও স্ট্রিম আর এসটিডি নেম স্পেস এসটিডি এগুলা কি, এটা নিয়ে তোমাদের আমি একটা অ্যাসাইনমেন্ট নিছি, যেখানে অনেকজনের কপি পাইছি। আমি নেক্সট দিন ক্লাসে এগুলা জিজ্ঞাসা করবো আবার তোমাদের সুবিধার জন্য। এগুলা আবার একটু পড়ে আসবা। বুঝতে পারছো কথা? নাম্বারিংটা আমি ক্লাসের মধ্যেই ধরে দেখবো যে কে কতটুকু পারতেছে অ্যান্সার করতে, বেসিক যে জিনিসগুলো। তো তাহলে প্রথমেই আমরা এই দুইটা, এটা একটা হেডার ইনক্লুড করে দিলাম আর একটা নেম স্পেস তৈরি করলাম এসটিডি, যে স্ট্যান্ডার্ড যত সব লাইব্রেরি ফাংশন গুলো আছে সবগুলো এখানে ডিফাইন করা আছে। এখন আমরা করলাম কি, একটা ক্লাস তৈরি করলাম এমপ্লয়ি নামে। কোন নামে? এমপ্লয়। এমপ্লয়। এমপ্লয়ি নামে। তাহলে এমপ্লয়ির কি আছে, একটা আইডি আছে আর একটা স্যালারি থাকবে। তো এটা একটা পাবলিকলি ডিফাইন করে দিলাম। দেন এখন করলাম কি, যে একটা ফাংশন কল করলাম ইনসার্ট নামে, যেখানে আরেকটা আছে হচ্ছে স্ট্রিং টাইপের, যেটা হচ্ছে নেম। ঠিক আছে? তো এইখানে ফাংশনটাতে তিনটা ভ্যালু নিবে সে। একটা হচ্ছে ইন্টিজার টাইপের, স্ট্রিং টাইপের, ফ্লোট টাইপের, এবং এই ভ্যালু গুলা দিয়ে আমরা এখানে ডাটাটাকে অ্যাক্সেস করতে পারতেছি। তুমি যদি চাও এই ডাটাগুলোকে বাইরে থেকে অ্যাক্সেস করা পসিবল না। বোঝা কি গেছে কথা? জি স্যার। মানে যে কোনো খান থেকে, এর বাইরে থেকে, কোথা থেকে যদি তুমি অ্যাক্সেস করতে চাও, এই ডাটাগুলোকে অ্যাক্সেস করতে পারবে না। এই ডাটাগুলোকে অ্যাক্সেস করতে গেলে তোমাকে অবশ্যই এই ফাংশনের মেম্বার ফাংশনের মধ্যে যেতে হবে। মানে যে ফাংশনটা ভিতরে ডিফাইন করা থাকে, মানে যে ফাংশনের থ্রুতে আমরা ডাটাগুলোকে অ্যাক্সেস করব, যে ক্লাসের আন্ডারে যে ফাংশন গুলো আছে সেই ফাংশন গুলোকে বলা হয় মেম্বার ফাংশন। বুঝা গেছে কথা? তাহলে এই যে মেম্বার ফাংশন আর এই যে ডাটাগুলো যে থাকে সেগুলো হচ্ছে মেম্বার ডাটা। তাহলে মেম্বার ডাটাকে অ্যাক্সেস করতে গেলে আমাকে অবশ্যই মেম্বার ফাংশনের থ্রুতে যেতে হবে, বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে না। যার কারণে ডাটাটা সিকিউর। আমি আরেকটা ফিগার দেখাচ্ছি ওখানে, যে ডাটা থাকে ভিতরে, কোড গুলা বাইরে থেকে ঘোরাবে না। মানে এই code গুলা দিয়ে আমরা ওই ডাটাটাকে সিকিউর করি, কিন্তু স্ট্রাকচার প্রোগ্রামিং এ এটা হয় না। বোঝা গিয়ে গেছে? জি জি। স্যার। ওকে। তো এই যে মেম্বার ডাটাগুলোকে অ্যাক্সেস করতে গেলে আমাদের এই ডাটাগুলোতে কিভাবে অ্যাক্সেস করতে পারে, জাস্ট ওই যে থ্রোতে, যে আইডি ইকুয়াল টু আই, নেম ইকুয়াল টু এন, স্যালারি ইকুয়াল টু এস ঢুকাই দিলাম, তো এখানে থাকলো। এবার আরেকটা মেম্বার ফাংশন আছে কি, ডিসপ্লে করার জন্য। জাস্ট ডিসপ্লে করব, যে যখন এটা এই ফাংশনটা কল হবে তখন এই আইডি, নেম, স্যালারি এগুলা দেখাবে। এতটুকুই বোঝা গেছে? এখানে ক্লাসটা কিভাবে ডিফাইন হলো, এবং ক্লাসটাতে কি কি থাকবে। কথা বলে না। হ্যালো? জি স্যার, বোঝা গেছে। ওকে।
এবার আসি কোডে। তাহলে প্রথমে কি থাকলো, মেইন ফাংশন আসলো। মেইন ফাংশনে আমি কিছুক্ষণ আগে দেখাইলাম যে যদি আমরা একটা অবজেক্ট তৈরি করতে চাই তাহলে কি করব, জাস্ট যে 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 ক্লাসটার যে নাম, সেই নাম দিয়ে একটা ভেরিয়েবল দেবো। তাহলে এমপ্লয়ি ই1, একটা অবজেক্ট তৈরি হয়ে গেল ই1। বোঝা গেছে কথা? দেন আরেকটা অবজেক্ট তৈরি হলো ই2। ঠিক আছে? জি এই এই দুটা লাইন কি বুঝতে পারছো, এই ই1 ই2 কিভাবে হলো? না প্রথম স্যার, না স্যার। হ্যাঁ, বুঝনি? এখানে মেইন দুইটা এমপ্লয়ি স্যার অ্যাড করছি আমরা। দুইটা দুইটা এমপ্লয়ি মানে কি, ই1 হচ্ছে একটা অবজেক্ট, ই2 একটা অবজেক্ট, দুইটা অবজেক্ট তৈরি করলাম, মানে দুইজন ব্যক্তিকে আমরা তৈরি করলাম যারা এমপ্লয়ি ক্লাসের অন্তর্গত। জি স্যার, বুঝছি এখন। ওকে, এখন আমরা যদি ডাটাগুলোকে অ্যাক্সেস করতে চাই, কিভাবে অ্যাক্সেস করবো? জাস্ট ই1 দিয়ে যদি ই1 এর ডাটা অ্যাক্সেস করতে, তাহলে ই1 ওই অবজেক্ট ডট যে জিনিসটা অ্যাক্সেস হতে, ইনসার্ট মানে ফাংশনটা, কারণ আমাদেরকে মেম্বার ফাংশন দিয়ে ডাটাকে ঢুকাইতে হবে। তাহলে ই1 ডট ইনসার্ট এই ফাংশনটাকে কল করলাম। তাহলে এখানে দিয়ে খাও কি কি দিয়েছে, যে 201 দেন 99,000। তার মানে প্রথমে ইন্টিজারটা নিচ্ছে, দেন স্ট্রিং নিচ্ছে, দেন ফ্লোট নিচ্ছে। এই আই মানে কি, আইডি, তার মানে এই এমপ্লয়ির আইডি হচ্ছে 201। তারপরে এখানে হচ্ছে নেম হচ্ছে এন, দেন স্যালারি হচ্ছে এত টাকা। বুঝা কি গেছে? দেন আবার ই2 এর জন্য জি ওই স্যার। সেম ফাংশনকে কল করতেছি, যে ই2 ডট ইনসার্ট, দেন 202 নকুল, দেন এবং 29,000 টাকা, সেটা আবার এখানে ঢুকে যাচ্ছে। দেন যদি এই মানগুলোকে দেখতে চাই, তাহলে জাস্ট ওই অবজেক্টের থ্রুতে যা কিছু হবে, এখন অবজেক্টের থ্রুতে অবজেক্ট ডট ডিসপ্লে, মানে ওই অবজেক্টের ডিসপ্লেটা ফাংশন, ডিসপ্লে ফাংশন করবে, তাহলে সেটা শো করবে, এবং ই2 ডট ডিসপ্লে তাহলে ওই জিনিসটা শো করবে এবং দেখাচ্ছে আউটপুটটা। মানে ডিসপ্লে যখন করা হচ্ছে তখন এই ফাংশনটা করা হচ্ছে, এখানে কোনো প্যারামিটার নাই। এটা কি বুঝতে পারছো? কারো কোনো সমস্যা আছে এই কোডে? স্যার, ই1 আর ই2 এর যেই ডাটাগুলো ওটা তো আগে ইনপুট দেওয়া হয় নাই, ওই আগে তো দিতে হবে। ইনসার্ট দিয়ে তো ইনপুট দিলাম, এই যে এখানে, এই যে জি জি একটা বুঝছি। ফাংশন কল করা আছে। এখানে ইনপুট দিচ্ছি স্যার, ঠিক আছে। হ্যাঁ, এখানে ইনপুট, So, এই যে ওখানে ফাংশন, ডিসপ্লে হয়েছে ভার্সিলাম। আর এখানে জাস্ট ডিসপ্লে করছে, ডিসপ্লে ফাংশন কল করছে। জি স্যার। যাকে তুমি কল করলো সেটাই। বুঝা কি গেছে এটা? স্যার একটা কোশ্চেন ছিল। স্যার স্যার একটু। হ্যাঁ অবশ্যই, বলো। আচ্ছা স্যার, এখানে মেইন ফাংশনের ভিতরে হচ্ছে ভয়েড ইউজ করা কেন হয়েছে? যেহেতু ওই যে ভয়েড ডিসপ্লে ওই জায়গায় হচ্ছে ডিসপ্লে করে ফেলতেছে, সেই জন্য মানে কোনো কিছু রিটার্ন করতেছে না মেইন ফাংশন। আরেকবার বলতে হবে, আমি কিছু শুনতে পাইনি তোমার কথা, মানে অল্প অল্প শুনতে পাইছি, আরেকবার বললে বুঝতে পারবো। ইন্টিজার মেইন এর ভিতরে যে ভয়েডটা ইউজ করা হয়েছে। এটা, জি স্যার। ও এখানে ইন্টিজার, সেটা হচ্ছে তুমি চাইলে মেইন ফাংশনের ভিতরেও কিন্তু ডাটা টাইপ, ডাটা অ্যাক্সেস করতে পারো। এখানে যেমন ডাটা আমরা অ্যাক্সেস করছি না, তা এইখানে স্যার ভয়েডটা ইউজ কেন করছে? আমরা তো জানি ভয়েড হচ্ছে ভয়েডটা তুমি গিয়ে দিতেও পারো, তুমি দিতেও, ভয়েড ভেরিয়েবল। মানে বোঝাচ্ছে, শুনো শুনো আমি বলি, ভয়েড মানে বোঝাচ্ছে যে এখানে কোনো ডাটা আগে থেকে আসতেছে না। বোঝা গেছে কথা? এমন হয় না, ওই যে আমি তোমাদেরকে প্রথম দিন এক্সাম্পল দিছিলাম, যে কেউ কোড করতেছে জাভাতে, কেউ পাইথনে, কেউ সি++-এ, মনে করো কেউ রাশিয়ায় কোড করছে, কেউ কেউ জার্মানিতে, কেউ বাংলাদেশে কোড করছে। তো এমন একটা প্রজেক্ট আছে, এই যে রাশিয়ান যারা কাজ করে, আমার আমার এই জায়গায় তাদের আউটপুটটা এসে ঢুকবে, প্যারামিটার হিসেবে, তাই না? হ্যালো, জি স্যার। আমার এখানে তাদের আউটপুটটা আসবে, তারা কোন ল্যাঙ্গুয়েজে কোড করছে সেটা ব্যাপার না। তখন তো আমাদের প্যারামিটার পাস করতে হবে, তখন সেটা তো মেইন ফাংশন থেকে শুরু হবে আলটিমেটলি, তাই না? তো তখন যদি আমাদের প্যারামিটার দরকার, তাহলে 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 চাইলে আমরা এখানে প্যারামিটার ঢুকাইতেও পারি। তুমি একটু কোড রান করে দেখবা যে রান হয় কিনা। তো এখানে যেহেতু কোনো প্যারামিটার নেই, যার কারণে এটা ভয়েড দিয়ে দিছে। আশা করি এটা কোনো সমস্যা হবে, তুমি ভয়েড না দিয়ে এমনিও ফার্স্ট ব্র্যাকেট দিলেও সমস্যা হবে না। মানে জাস্ট এরকম ডিফাইন করলেও সমস্যা হবে না, মানে যেটা তুমি ডিফাইন করে অভ্যস্ত। বুঝতে কি পারছো কথা? জি স্যার। বুঝনি? জি স্যার, বুঝতে পারছি। ওকে, আর কারো কোনো কোশ্চিন আছে? স্যার, প্রথম কলমে ভয়েড ডিসপ্লের পর যে সি আউট আইডি নেম ডাটা এটা ডিফাইন করলাম, মানে এটার প্রয়োজনটা কি আসলে? এই সি আউট কি, আগে এটা আমাকে বলো। স্যার, প্রিন্ট করার জন্য, মানে কোনো কিছু ডিসপ্লে প্রিন্ট করার করার জন্য। জন্য, হ্যাঁ, কোনো কিছু প্রিন্ট করার জন্য। তো প্রিন্টই তো করতে চাচ্ছি আমরা, যে এই আইডি সমান কত, আইডি কত, নাম কি, আর স্যালারি কত,
তাই না? সেটাই প্রিন্ট করতে যাচ্ছি, যে আমরা যে ডাটাগুলো ঢোকাইলাম সেগুলোকে প্রিন্ট করতে যাচ্ছি, যে এইখানে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো কত ভ্যালু ধরে আছে সেই ভ্যালুগুলো প্রিন্ট করতে যাচ্ছি। এখন যার থ্রুতে প্রিন্ট করবো সে তো তারটা দেখাবে। আমরা যদি ই ওয়ান এর থ্রুতে প্রিন্ট করি তাহলে ই ওয়ান এরটা দেখাবে, যদি ই টু টা প্রিন্ট করতে চাই তাহলে ই টু টা দেখাবে। কোন বুঝো নাই? সিকোয়েন্সে প্রিন্ট হবে এটা আগে ডিফাইন করে রাখছি, যে প্রথমে এটা আইডি নাম। তোমার ব্যাপার, তুমি চাইলে প্রথমে নাম দাও, তারপর আইডি দাও, তারপরে স্যালারি দাও, তাতে কোনো সমস্যা নেই তো। ঠিক আছে। এই তোমাদের কাজ হচ্ছে এই কোডটা নিজেরাই রান করে দেখবা, রান করে প্রত্যেকটা লাইন বাই লাইন বোঝার চেষ্টা করবা। রান কি করছো এখন পর্যন্ত আমি যেসব কোডগুলো পড়াইছি? ওকে, যদি রান করে থাকো ভালো, যদি রান করে না থাকো তাহলে আরো ভালো। এখন থেকে অ্যাটলিস্ট একটু রান করো। আর আমি কিন্তু ল্যাবে একটা প্রজেক্ট নিব, ঠিক আছে? সবাইকে আমি বিভিন্ন ধরনের নিজেরাই টপিক সিলেক্ট করবো এবং সেই রিলেটেড একটা প্রজেক্ট দিতে হবে, সেটাই সেটাই তোমাদের ল্যাব টেস্ট। প্রজেক্ট যারা সাবমিট দিবে তারা A+ পাবে, যারা প্রজেক্ট দিতে পারবে না তাদের ল্যাব কুইজ থেকে যা নাম্বার হবে সেটাকে সেইখান থেকে আমি পাস ফেল নির্ধারণ করবো, যদি পাস করতে পারে করবে, না করতে পারলে না করবে। কিন্তু প্রজেক্ট সবাইকে দিতে হবে। স্যার বলো। প্রজেক্ট কি বিষয় স্যার? প্রজেক্ট তুমি টপিক সিলেক্ট করতে পারো, কিরকম হবে স্যার? তুমি সিলেক্ট করবা প্রজেক্ট কিরকম হবে। স্ট্রাকচার প্রোগ্রামিং, সিঙ্গেল, গ্রুপ প্রজেক্ট স্যার না। এর আগের কোন সেমিস্টারে স্যার প্রজেক্ট করা হয়নি, তো আপনি যদি ক্লাসে একটু স্যার ডিফাইন আপনি যদি করে স্যার দিতেন তাহলে একটু বেটার ধারণা হতো। দিতেন। কোন ব্রিফ করে দিতেন সেমিস্টার যদি। এতদিন কোন সেমিস্টারে প্রজেক্ট করো নি? না স্যার। আচ্ছা ঠিক আছে, নেক্সট না ক্লাসে স্যার আমাকে আমরা এই ল্যাব ব্যাপারে কোশ্চেন জিজ্ঞাসা করা করবা। হয়নি স্যার। তোমাদের সাথে তো মানে কালকে আমার ক্লাস আছে তাই না? জি জি স্যার। স্যার। হ্যাঁ, কালকে ক্লাসে এই ব্যাপারে আমাকে একজন কোশ্চেন করিও, যে স্যার একটু ওকে প্রজেক্টের স্যার। ব্যাপারে বলে দিয়াম কিভাবে কিরকম, ঠিক ওকে আছে? ওকে স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে সে ক্লাসটা কি বোঝা গেছে? জি স্যার এটা বুঝছি স্যার। আচ্ছা, এরপরে যে ব্যাপারটা আসলো সেটা হচ্ছে কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর কি? কনস্ট্রাক্টর হচ্ছে এমন একটা ফাংশন, যে ফাংশনটা যখনই অবজেক্ট ক্রিয়েট হয় তখনই ও কনস্ট্রাক্টর কল হবে। আমার কথা কি বুঝতে পারছো? কনস্ট্রাক্টর হচ্ছে একটা স্পেশাল মেথড বা ফাংশন হুইচ ইনভোক অটোমেটিক্যালি এট দ্য টাইম অবজেক্ট ক্রিয়েশন। এই যে আমরা অবজেক্টটা তৈরি করছি না, ই1 ই2, এখানে ই1 ই2 অবজেক্ট তৈরি করছি না? জি স্যার। তো যখনই এই অবজেক্ট তৈরি করব তখনই কনস্ট্রাক্টর নামে একটা ফাংশন থাকবে, সেই ফাংশনটা কল হয়ে যাবে। আমার কথাই বোঝা গেছে? কিভাবে কাজ করে সেটা পরে বুঝতেছি, আগে এটুকু বুঝো যে আমি যেটা বুঝাইছি, যে মনে করো আগের জিনিসটাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে কোন আগের জিনিসটাই, এই লাইনটা দেখছি, এই লাইনটা দেখছি, এই লাইনটা মোটামুটি আগেরটা, তাই না? পাবলিক পর্যন্ত সেম। দেন আরেকটা ব্যাপার আসলো, এই লাইনটা নতুন, তাই না? জি কিছুই নাই, শুধু শুধু এই এমপ্লয়ি দিয়ে ব্র্যাকেট দিয়ে দিচ্ছে, তাই তো? কথা বলে না। জি স্যার। এই যে এটাকে করা হয়েছে, এটা তো একটা ফাংশনের মতো দেখতে, তাই না? ফাংশন তো আমরা এইভাবে ডিফাইন করি, যার সামনে একটা টাইপ থাকে আর ভিতরে কিছু আর্গুমেন্ট থাকে, যদি কোনো টাইপ না থাকে তাহলে ভয়েড লিখি, তাই নাকি? এখানে ভয়েড ডিসপ্লে যেমন করছে, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে আলটিমেটলি এখানেও এটা একটা ফাংশন বোঝাইছে বা মেথড বোঝাইছে, কিন্তু এটাকেই বলা হয় কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টরটার স্পেশাল ফিচার হচ্ছে তুমি ক্লাসটা যে নামে দিবা সেই নামে একটা ফাংশন ডিফাইন করবে, যার কোনো রিটার্ন টাইপ থাকবে না। মানে কনস্ট্রাক্টর থেকে কখনোই কোনো কিছু রিটার্ন করা যাবে না। বুঝা গিয়ে গেছে কথা? কনস্ট্রাক্টর কিভাবে ডিফাইন করতে হবে। জি স্যার। তো এই যে কনস্ট্রাক্টরটা ডিফাইন করলাম, তার মানে কি, মেইন ফাংশন বলতে যখনই এমপ্লয়ি দিয়ে ই1 অবজেক্টটা তৈরি করব, এই যখনই অবজেক্ট তৈরি হবে তখনই এই কনস্ট্রাক্টরের ভিতরে অটোমেটিক চলে যাবে। মানে এটাকে আমাদের আর কল করতে হবে না। আগে যেমন আমরা কল করলাম এই ফাংশনটা থেকে, ই1 ডট ডিসপ্লে ডিসপ্লে ফাংশনটা কল করলাম, তাই না? জি ঠিক এই জায়গায় আমাদের কল করতে হবে না, অটোমেটিক্যালি এই এমপ্লয়ি নামের যে ফাংশনটা বা কনস্ট্রাক্টরটা সেটা কল হয়ে যাবে। এটা কি বুঝতে পারছো? কনস্ট্রাক্টর স্যার, এই কল করলে কি অটোমেটিক ডিসপ্লে হয়ে যাবে? কল না, মানে যখনই আমরা অবজেক্ট তৈরি করবো তখনই অটোমেটিক কল হবে। মানে তখনই এখানে অবজেক্ট তৈরি করা শেষ, এখানে ভিতরে চলে আসবে, অটোমেটিক এই জায়গায় চলে আসে, এখানে কি কি লেখা আছে সবগুলো এক্সিকিউট। বুঝতেই পারছো কথা? এমপ্লয়ি ফাংশনের মধ্যে যে সি আউট আছে, এই জন্য যখন
E1 লিখবো তখন ওটা ডিসপ্লে হয়ে যাবে, হ্যাঁ, তাই তো? এটা ডিফল্ট কনস্ট্রাক্টর ইনভক, এটা কল হবে। তার মানে আলটিমেটলি যখনই E1 ক্রিয়েট করব তখনই ওর কাজ হচ্ছে ভিতরে চলে আসবে। কারণ ভিতরে তুমি কি কাজ করো না কেন সেটা সে এক্সিকিউট করবে আগে। বোঝা কি গেছে? জি স্যার। ওকে। তো কনস্ট্রাক্টরের বেসিক ব্যাপারটা বুঝছি। তো কনস্ট্রাক্টর মূলত দুই প্রকার, একটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর আর একটা হচ্ছে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। আমরা এখানে যেটা করলাম সেটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর, যেখানে কোনো প্যারামিটার নাই। এবার যদি আমরা প্যারামিটার দিতে চাই তাহলে কেমন হবে ব্যাপারটা? এই যে দেখো কি করছি, জাস্ট আগের কোডে এমপ্লয়ি দিয়ে এমপ্লয়ি নামে একটা ক্লাস তৈরি করছি, যেখানে এমপ্লয়ি একটা কনস্ট্রাক্টর আছে। যেহেতু এটা কোনো রিটার্ন টাইপ নাই, তার মানে এটা বুঝে নিবা যে এটা কনস্ট্রাক্টর, এবং এটা ক্লাসের নামই থাকবে। অবশ্যই ক্লাসের নাম ব্যতীত কনস্ট্রাক্টর হবে না। তো যখন এমপ্লয়ি আসবে সেই সাথে এখানে বেশ কিছু তিনটা প্যারামিটার আছে, তাই না? জি কথা বলে না? তার মানে এটাই হচ্ছে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। এখন এটা কিভাবে কাজ করবে? বাকি কোড জিনিস আগের মতোই, যেটা আগে বুঝে আসলাম। তাহলে মেইন ফাংশন চলে আসবে এমপ্লয়ি। দেখো এমপ্লয়ি দিয়ে E1 যখন তৈরি করলাম, তার মানে কি একটা অবজেক্ট তৈরি হয়েছে না? স্যার, E1টা অবজেক্ট। অবজেক্ট না? জি অবজেক্ট তৈরি হয়েছে। ইকুয়াল দিয়ে এই এমপ্লয়ি দিয়ে 100x নো এবং এই স্যালারিটা ঢুকাইছে। তার মানে যখনই অবজেক্ট তৈরি হলো সেই সাথে এইটা কল হয়ে গেল। তুমি একটু নিজেরা রান করে দেখবা তো যে এইটা রান করে কিনা। যে এমপ্লয়ি লিখলাম, মানে E1 এর পরে এটা রান করে আমার দেখা হয়নি, বলতে পারতেছি না। এটা এটা নেক্সট দিন আমাকে জানাবো অবশ্যই। এই E1 দিয়ে তুমি এই এমপ্লয়িটা লিখবা না, ইকুয়াল দিয়ে এমপ্লয়িটা কিছুই লিখবা না, জাস্ট এটা রান করে দেখবা যে রান হয় কিনা। বুঝতে কি পারছো কথা? জি স্যার। আমার মনে হয় রান হওয়ার কথা। তার মানে যখনই, আচ্ছা যদি রান না হয় তাহলে সেটা আগে বুঝাই। পোস্টেজটা আগে ধরি, যদি রান হয় তাহলে তো হয়ে গেল। তাহলে আমি যেটা বুঝাই আসলো সেটা তো হলো। আর এখানে দেখো E1 এর থ্রুতে যখনই অবজেক্টটা কল হচ্ছে সেই সাথে আমরা ফাংশনটাকেও কল করে ফেলতেছি, মানে কনস্ট্রাক্টরটাকেও কল করতেছি। বুঝতেই পারছো কথা? কিন্তু কনস্ট্রাক্টরের মধ্যে বা এই অবজেক্টের মধ্যে তখনই ডাটাগুলো ঢুকাই ফেলি। কিন্তু আমরা কিছুক্ষণ আগের যে কোডটা ছিল সেখানে যদি ডাটাকে ঢুকাইতে যেতাম তাহলে আমাদের একটা আলাদা ফাংশন ডিফাইন করা লাগতো। সেই ফাংশনটাকে আমাদের অবজেক্টের থ্রুতে কল করা লাগতো, তাই না? আগে অবজেক্ট ক্রিয়েশন, দেন অবজেক্টের থ্রুতে কল করা লাগতো। কিন্তু এখানে আমরা সেটা না করে ডিরেক্ট একবারেই ডাটা ঢুকাই দিতে পারছি। বুঝতে কি পারছো? কথা বলে না? আমার কথা স্যার। শুনতে পাচ্ছ? জি হ্যালো? স্যার। জি স্যার। তার মানে যখনই E1 কল হয়ে অবজেক্টটা তৈরি হবে তখন এই ডাটাগুলো ভিতরে ঢুকবে। এটা সেম E2 এর ক্ষেত্রে ডাটা ঢুকবে, এবং যখন এই দেখতে যাবো যে কি কি আছে তখন জাস্ট অবজেক্টের থ্রুতে কল করো। তাহলে কনস্ট্রাক্টর দুই প্রকার, একটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর আর একটা কনস্ট্রাক্টর। কি গেছে? যখন আমরা প্যারামিটার পাস করবো তখন সেটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, আর যখন কোনো প্যারামিটার দিব না তখন সেটা ডিফল্ট কনস্ট্রাক্টর। এতটুকু কি ক্লিয়ার? জি স্যার। ওকে। এরপরে একটা ব্যাপার আসলো কপি কনস্ট্রাক্টর। আজকে থাক, এগুলো আমি নেক্সট দিন ক্লাসে বুঝাবো। এই পর্যন্তই বুঝো আপাতত। স্যার, প্যারামিটার দ্বারা কি যে ডাটা টাইপ উল্লেখ করে দিলাম এটা বোঝা যাইতেছে? ইন্টিজার, স্ট্রিং, ফ্লোট। প্যারামিটার মানে বুঝো না? প্যারামিটার মানে এই যে এমপ্লয়িটা যে ক্রিয়েট করলাম এর তো বেশ কিছু ভ্যালু আছে, বা বিভিন্ন জিনিসপত্র আছে। কি কি আছে? এর আইডি আছে, নাম আছে, স্যালারি আছে, তাই না? জি স্যার। তো এই যে 101 এটাই বলে একটা প্যারামিটার বা একটা ডাটা। তো এই ডাটাটাকে ধরতে হবে কি দিয়ে? কোনো এটা যেহেতু ইন্টিজার টাইপের, তাহলে ইন্টিজার টাইপের ডাটা দিয়ে ধরতে হবে। এগুলা তো ফাংশন পড়ায় আসলাম লাস্ট ক্লাসে, তোমরা তো বলছো যে স্যার এগুলা তো পারি, যার কারণে তো পড়ায় তারপর আমি স্কিপ, মানে পড়ায় আসছি একটু জোরের উপর। এখন তো দেখি কিছুই পারো না, এত মুশকিল কথা। বুঝতে কি পারছো এবার কথাটা? জি স্যার, বুঝছি। মানে যখন আমরা ভ্যালু পাস করবো তখন ভ্যালুটাকে এখানে প্যারামিটার বলা হচ্ছে। আর কি কারো কোনো সমস্যা আছে এখন পর্যন্ত যা পড়াইলাম? একটু বারবার করে বলতেছি, আজকে যদি এটা না পড়ালেখা করে কালকে ক্লাসে আসো, কালকে ক্লাসটা তুমি কিছুই বুঝবে না। এটা একবার আমি আরেকটু পড়াইতে চাইছিলাম, যেহেতু দেখতেছি যে বেশি হয়ে গেছে, নাকি আরেকটু পড়াবো? স্যার থাক এটা। হ্যাঁ। জি স্যার, পড়ান। কে বললো পড়ানোর কথাটা?
স্যার আমি স্যার রূপক, যা পড়াইছি সব বুঝছো? হ্যালো রূপক, আমার জি সাথে কথা স্যার বলো। যা পড়াইছি সব কি বুঝতে পারছো? জি স্যার মোটামুটি বুঝছি স্যার। মোটামুটি বুঝছো? কালকে ক্লাসে তোমাকে যেন আমি দেখি তুমি এটা ভালোভাবে পড়ালেখা করে আসবা। তোমাকে দিয়ে প্রথমে স্টার্ট করবো আমি, ঠিক আছে? স্যার কালকে আসতে পারবো না স্যার। কেন? তাহলে পরে যেদিন তুমি আসবে সেদিনই তুমি আমাকে বলবা, স্যার আপনি আমাকে বলছিলে না, আর যেদিন ক্লাসে আসবো সেদিন তো আপনাকে যেন ইনফর্ম করি। কেন আসতে পারবো না জি কালকে? স্যার ঠিক আছে। কেন আসতে পারবো না? স্যার আমি একটু ঢাকার বাইরে যাচ্ছি এর জন্য। ঢাকার বাইরে যাচ্ছ? স্যার আচ্ছা, এখন স্যার বাসের ভিতরে ক্লাস করতেছি স্যার। বুঝতে পারছি তোমার বাস চলতেছে। আচ্ছা ঠিক আছে, ওকে স্যার। ভালোভাবে পড়ে একটু দেখিও। আর নেক্সট ক্লাসটা কি পড়াই না পড়াই সেটা একটু বন্ধুদের কাছে শুনে নিও। এই তোমরা যারা দেখতেছো, এখন পর্যন্ত কি কোনো সমস্যা আছে? কিছুই পড়াইতে পারলাম না আজকে, আমার তো আরো অনেক কিছু পড়ানোর কথা ছিল। আচ্ছা একটা বেসিক জিনিস করি, সেই জিনিসটাতে বেশি আসলে সময় লাগবে না, এটা আমরা সামনের দিন আগামীকাল দেখবো। এক্সেস মডিফায়ার জিনিসটা কি এটা একটু বোঝার দরকার, নাহলে সামনের দিন কঠিন হয়ে যাবে। ওই যে আমরা পাবলিক লিখতেছি, আমি আরো তিনটা বলছি, প্রাইভেট, প্রোটেক্টেড, সেই জিনিসটা কি এটা? এই মনোযোগ দাও, শুনতেছো আমার কথা? স্যার জি স্যার ওকে, শুনতেছি। তো অ্যাক্সেস মডিফায়ার ইন সি প্লাস প্লাস, মূলত অ্যাক্সেস মডিফায়ার ব্যাপারটা হচ্ছে the access modifier are used to implement as an important aspect of the document known as data hiding. ডাটা হাইড করার জন্য এই অ্যাক্সেস মডিফায়ারটা ইউজ করা। ডাটাটা কি সবাই অ্যাক্সেস করতে পারবে নাকি না স্পেসিফিক? স্পেসিফিক, হ্যাঁ বুঝিনি, বললাম বুঝিনি। স্যার কিছু বলি না স্যার। ওকে, আমরা যে ডাটাগুলো তৈরি করতেছি, এই যে ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, বা কিছু না এমপ্লয়ি যে ডাটাগুলো দিলাম, যে তার আইডি আছে, নাম আছে, তার স্যালারি আছে, এই ডাটাগুলা কি বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে নাকি ভিতরে অ্যাক্সেস করতে হবে, বা কিভাবে অ্যাক্সেস করবে, এই যে ব্যাপারটা ডিফাইন করা থাকে সেটাই হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। আমার কথা কি বুঝতে পারছো? যদি ডাটাটাকে, মোটামুটি এটা অ্যাক্সেস মডিফায়ার তিন প্রকারের। যদি ডাটাটাকে সবাই অ্যাক্সেস করতে পারে তাহলে সেটা পাবলিক মোডে ডিফাইন করতে হবে। দেখলাম আমরা এতক্ষণ ধরে পাবলিক মোডে ডিফাইন করে আসছি, তাই না? উপরে লিখে দিছিলাম না পাবলিক। জি স্যার। যদি ডাটাটাকে কেউই অ্যাক্সেস করতে পারবে না তাহলে তাহলে প্রাইভেট। তাহলে প্রাইভেট। আর প্রোটেক্টেড এর যে টাইপটা সেটা আসলে হচ্ছে যে অ্যাক্সেস করতে পারবে আবার পারবে না, এমন একটা ব্যাপার আর কি। মানে এটা ইনহেরিটেন্স এর ক্ষেত্রে আসছে, যে বাইরে থেকে কেউ অ্যাক্সেস করতে পারবে না, আবার যাকে আমরা বলে দিব যে সে অ্যাক্সেস করতে পারবে, সে কেবল এই প্রোটেক্টেড ডাটাটা অ্যাক্সেস করতে পারবে। ডাটার যে যে অ্যাক্সেস মডিফায়ারটা, বুঝতে কি পারছো কথা? তোমাদের তো আর একটু ভালোভাবে না বুঝলে হয় না। মনে করে এই জায়গায় আমরা পাবলিক ডিফাইন করে আসছি, এই যে দেখতে পাচ্ছ, জি স্যার দেখা যাচ্ছে। এই জায়গায় আমরা পাবলিক ডিফাইন করে আসছি। জি স্যার। এই জায়গায় জাস্ট এখন যদি প্রাইভেট দিয়ে দিই তাহলে এই ডাটাগুলো সব প্রাইভেট হয়ে যাবে। মানে তখন মেম্বার ফাংশন ব্যতীত অন্য দুনিয়ার কেউ অ্যাক্সেস করতে পারবে না, ঠিক আছে? এই কথা কি বুঝতে পারছো? আবার প্রোটেক্টেড দিলে সেটাও মেম্বার ফাংশন ব্যতীত অন্য কেউ ইউজ করতে পারবে না, কিন্তু পাবলিক দিলে আমরা এই ডাটাটাকে চাইলে এখান থেকে অ্যাক্সেস করতে পারি। এগুলো আমরা সামনে কিছুক্ষণ পরে এক্সাম্পল গুলো দেখবো। তাহলে এই যে পাবলিক দেখালাম, এই জায়গায় জাস্ট প্রাইভেট, প্রোটেক্টেড, পাবলিক এখানে লেখা হয়। এখন আমি যদি এই জায়গায় কিছুই না লিখি, এই পাবলিক বা প্রাইভেট বা প্রোটেক্টেড কিছুই না লিখি, তাহলে এই ডাটাগুলা কোন টাইপে থাকবে বা কোন অ্যাক্সেস মডিফায়ারে থাকবে জানো? না স্যার জানি না। যদি না, বাই ডিফল্ট প্রাইভেট সব স্যার। প্রাইভেট। হ্যাঁ, মানে যদি কোনো আমরা অ্যাক্সেস মডিফায়ার ডিফাইন না করে দিই তাহলে সব ডাটাগুলো প্রাইভেট হিসেবে থাকবে। বুঝতেই পারছো কথা? কথা বলে না? জি স্যার। রেসপন্স অনেক কম, বুঝো কি বুঝো না সেটাও বলো না, এটা তো খুব মুশকিল ব্যাপার। ওকে, এবার দেখে গেলাম সবগুলো একটা এক এক্সাম্পল। তাহলে এই পাবলিক মডিফায়ার কি, ওই যেটা বললাম যে এটা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায়, এই ডটের থ্রুতে যেভাবে আমরা অ্যাক্সেস করতেছি। এই যে একটা এক্সাম্পল দেখো, মনে করো পাবলিকলি আমরা একটা ভেরিয়েবল ডিফাইন করলাম রেডিয়াস, ঠিক আছে? জি স্যার। ক্লাসের নাম কি? সার্কেল। বুঝতে কি পারছো কথা? জি স্যার। দেন একটা মেম্বার ফাংশন ডিফাইন করে দিছি কি, কম্পিউট এরিয়া, যেখানে রিটার্ন দিয়ে দিয়েছে, যেখানে ক্যালকুলেশন করবে এটা রেডিয়াস ইন্টু রেডিয়াস 3.4, এটা যদি দেয় তাহলে সেটা রিটার্ন করবে। এবার আসো মেইন ফাংশনে, তাহলে সার্কেল ও বিজে মানে কি বোঝাচ্ছে বলো তো এই লাইনটা?
একজন বললো সার্কেলের একটা অবজেক্ট। অবজেক্ট তৈরি করলাম, গুড। এখন এই যে অবজেক্টটা তৈরি করলাম, দেখো এই লাইনটা বুঝতে পারতেছো কিনা? জাস্ট অবজেক্ট ডট রেডিয়াস দিয়ে দিলে এই জায়গায় ভ্যালু বসায় দিচ্ছে। তার মানে এই যে ভ্যারিয়েবলটা, সেটাকে আমরা কিন্তু কোথা থেকে অ্যাক্সেস করলাম? মেইন ফাংশনের এই জায়গা থেকে অ্যাক্সেস করলাম। কেন অ্যাক্সেস করতেছি? পাবলিকলি ডিফাইন করতে। এটা কি বুঝতে পারছো? তার মানে যখন এই জায়গা থেকে অ্যাক্সেস করলাম, তাহলে এবার কিন্তু আমাদের একটা ফাংশন কল করতে হচ্ছে না আলাদা করে। দেখো আগের কোডগুলো যদি দেখো, তোমাদের কিন্তু ডাটাকে অ্যাক্সেস করতে হলে একটা ফাংশন কল করতেছি, যেটা আমরা কিছুক্ষণ পরে এক্সাম্পল দেখবো। তাহলে এই ডাটাটাকে বা এই ভেরিয়েবলটাকে আমরা বাইরে থেকে অ্যাক্সেস করে 5.5 দিয়ে দিলাম। দেন এবার এই ফাংশনটাকে কল করবো অবজেক্টের থ্রুতে। অবজেক্ট ডট কম্পিউট যদি কল করি, তাহলে কত আসবে? এই যে এখানে এই যে অবজেক্ট ডট রেডিয়াস, রেডিয়াস ইজ, তার মানে এই জায়গায় সি আউট দেখা দেবে। এটা তো এতগুলো সি আউট ইউজ করছে কেন? প্রথমে হচ্ছে এই রেডিয়াসটা দেখাইছে, দেন এরিয়াটা দেখাইছে। এরিয়া ইজ এই জায়গায় যদি দিই, তাহলে এই এরিয়াটা দেখাবে। কোড কি বোঝা গেছে? যা বুঝাইছি, মানে এখানে মেইন কথা হচ্ছে এই লাইনটা আমাদের বোঝা মুখ্য উদ্দেশ্য। পরে কি করলো না করলো সেটা তোমরা একটু নিজেরাই দেখলে বুঝতে পারবা। এখানে জাস্ট একটু এই জায়গায় পাশাপাশি নিয়ে আসেছি, যার কারণে এটা আসবে। তোমরা একটু রান করে দেখবা এগুলো অবশ্যই। এবার যদি প্রাইভেট মডিফায়ারে আসি, তাহলে প্রাইভেট মডিফায়ারে অনলি মেম্বার ফাংশন অর দ্য ফ্রেন্ড ফাংশন। কিছুক্ষণ আগে আমি মেম্বার ফাংশন বুঝেছি, যে যে ক্লাসের আন্ডারে যে ফাংশন আছে সেটা মেম্বার ফাংশন, অথবা ফ্রেন্ড ফাংশন নামে আরেকটা টপিক আছে, সেটা আমরা দেখবো নেক্সট দিনে বা নেক্সট ক্লাসে, আগামীকাল দেখবো। তাহলে তারা কেবল প্রাইভেট ডাটাগুলোকে অ্যাক্সেস করতে পারে। এবার দেখি কিভাবে ঘটনা ঘটে। এই আগের কোডই জাস্ট এখানে করে দিলাম কি প্রাইভেট। বুঝতে কি পারছো কথা? স্যার আগে ছিল পাবলিক, এবার এখন এখানে করে দিলাম প্রাইভেট। প্রাইভেট করে দিলাম। এবার যদি আমরা এই লাইনটা লিখি যে ওবিজে ডট রেডিয়াস 1.5, তাহলে কিন্তু তোমার কাজ করবে না, এটা একটা এরর দিবে। বুঝতে কি পারছো কথা? জি স্যার। তাহলে কি করতে হবে? আমাকে এখানে এমন একটা মেম্বার ফাংশন তৈরি করতে হবে, যে মেম্বার ফাংশনটা এই ডাটাগুলোকে অ্যাক্সেস করতে পারবে। মানে ওই যে এমপ্লয়ি টাইপের একটা এমপ্লয়িতে ডাটা অ্যাক্সেস করার জন্য একটা মেম্বার ফাংশন তৈরি করছিলাম, সেই মেম্বার ফাংশনটা এখানে ডিফাইন করে দিতে হবে। কিভাবে ডিফাইন করবা সেটা তোমরা নিজেরাই একটু করে দেখিও। বোঝা গেছে স্যার এটা কথা? তো পাবলিক করা লাগবে না স্যার? হ্যাঁ, পাবলিক কেন তুমি মেম্বার একটা ফাংশন, এই যে ফাংশনটাকে ডিফাইন করবে, এই ফাংশন তো ঠিকই অ্যাক্সেস পাবে। তার মানে এরকম আরেকটা ফাংশন অ্যাক্সেস করতে হবে, যেখানে এই অবজেক্টের থ্রুতে আমাদের কল করতে হবে। বোঝানি স্যার কথা? পাবলিক না দিলে তো স্যার এটা প্রাইভেট হয়ে যাবে না? কোনটা? এই স্যার এই যে, রেডিয়াসটা? না স্যার এই যে ফাংশনটা যে ডাবল কম্পিউটার এরিয়া, এটার উপরে যদি মানে পাবলিক না দেয় তাহলে তো স্যার এটা প্রাইভেট হয়ে যাবে না? এটা প্রাইভেট হয়ে যাবে, তখন এটাকে কারোর থ্রুতে অ্যাক্সেস করতে হবে। যার কারণে এখানে তো পাবলিক দিয়ে দিছি, যেন একে আমরা অ্যাক্সেস করতে পারি, এর থ্রুতে আমরা এর মধ্যে ঢুকবো। বুঝতেই পারোনি কথা? মানে এই হচ্ছে মিডিয়া, জি স্যার, বুঝতে পারছি। তাকে আমরা বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো না। বুঝাই কি গেছে? আরেকটা জি স্যার। আরেকটা আসলো প্রোটেক্টেড মডিফায়ার। এটা মূলত ইনহেরিটেন্স এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইনহেরিটেন্স জিনিসটা আমি আরেকদিন বুঝাবো, তোমরা যা আপাতত যেটা বুঝাইতে চাচ্ছি শুধু সেটা বুঝো, বেশি কিছু বোঝার দরকার নাই। মনে করো একটা ক্লাস প্যারেন্ট নামে তৈরি করলাম, ঠিক আছে? ইনহেরিটেন্স জিনিসটা কি? মনে করো আমরা তো আমাদের বাবা মাদের থেকে আসছি, তাই না? জি স্যার। তার মানে কি আমাদের বাবা মাদের বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে আছে। জি স্যার। এই ব্যাপারটাকে কিভাবে প্রোগ্রামিং এ ঢুকানো যায়? তো ওই যে বাবা মাদের বৈশিষ্ট্য বা দাদা দাদের বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে আছে, সেই ব্যাপারটাকে বলা হয়। সেগুলো তো আমরা উত্তরাধিকার সূত্রে সূত্রে পাইছি, তাই না? তো এই যে ব্যাপারটা, সেটাই হচ্ছে ইনহেরিটেন্স। বোঝা কি গেছে কথা? জি স্যার। জি স্যার। তো সেটাই বলছে, মনে করে একটা ক্লাস তৈরি করলাম প্যারেন্ট ক্লাস, যেখানে ডাটাটা একটা প্রোটেক্টেড টাইপ। এখানে দেখো প্রোটেক্টেড মোডে আছে, সেটা হচ্ছে ইন্টিজার আইডি প্রোটেক্টেড। বুঝতে কি পারছো কথা? জি স্যার। একটা ইন্টিজার টাইপের ডাটা তৈরি করছি। আরেকটা দেখো ক্লাস তৈরি করলাম চাইল্ড, আরেকটা ক্লাস তৈরি করছি, কিন্তু এখানে পাবলিক প্যারেন্ট। তার মানে এই যে প্যারেন্ট ক্লাসটা আছে সেটাকে ইনহেরিট করছি, মানে এর মধ্যে যে মেম্বার গুলা সেগুলা যেন এ অ্যাক্সেস করতে পারে। বোঝা কি গেছে স্যার। কথা? জি স্যার, বুঝছি। হ্যাঁ। তাহলে এই চাইল্ড ক্লাসটা যদি এর মধ্যে যা আছে সেটাকে অ্যাক্সেস করতে পারে, তাহলে কিভাবে অ্যাক্সেস করবে? তাহলে চাইল্ডের মধ্যে একটা ফাংশন ডিফাইন করে দিয়েছি, যে ভয়েড পাবলিকলি ডিফাইন করে দিয়েছি, ভয়েড সেট আইডি।